সিআই ব্যাচ 21 এর 12তম ক্লাস 13তম ক্লাসের আলোচনায় আছে আজকে। যখন আমরা 13তম ক্লাস আলোচনায় আসবো, 12তম ক্লাস রিক্যাপটা কিছুটা আমরা সারি। গতদিন বেসিক্যালি আমরা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এবং সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের জন্য যে ওয়েব সার্ভারস গুলো রয়েছে তার বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছে। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ গুলোর পাওয়ার, পপুলারিটি নিয়ে আমরা কথা বলেছি, তাই না? এবং ওয়েব সার্ভার কোনগুলোতে কাজ করতে পারে সেই ওয়েব সার্ভারের নিয়ে কিছুটা আলোচনা হয়েছে। আমরা একটা কমপ্লিট প্যাকেজ লাস্ট ডেতে ইনস্টল করেছিলাম জ্যাম্পের, যার মাধ্যমে আমরা ওয়েব ডেভেলপমেন্টের জন্য মোটামুটি সকল ল্যাঙ্গুয়েজের সার্ভারই পেয়েছি। বিশেষ করে মোস্ট পপুলার পিএসপি, জাভা অ্যান্ড .NET প্ল্যাটফর্মে সি শার্পের যে সার্ভার আমরা পেয়েছি। আমরা যদি ওই সার্ভারটা গতদিনের ইনস্টল সার্ভারটা আমরা একটু দেখি কন্ট্রোল প্যানেল থেকে, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। আমি জ্যাম্পে ঢুকে তার কন্ট্রোল প্যানেলটা রান করাই। এখান থেকে আমরা যে বিষয়গুলো পাবো সে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে সার্ভারটা সেটা কিন্তু অ্যাপাচি। তারপরে হচ্ছে মাইস্কুয়েল, ফাইলজিলা, মার্কারি আর কি টমক্যাট, তাই না? সো অ্যাপাচিটা পিএসপির জন্য, টমক্যাটটা কার জন্য? টমক্যাটটা কার জন্য ইউজ হবে? গতকাল বলেছিলাম, গত ক্লাসে। ঠিক হয়ে বসেন, ব্যাক ট্যাক ছেড়ে ঠিকঠাক হয়ে বসেন। লাস্ট ক্লাস মিস করেছেন? তেমন কিছু হয় নাই, লাস্ট ক্লাসে গল্প হয়েছে। হ্যাঁ, দেখেছেন? বুঝতে পেরেছেন? দেখেন নাই? আচ্ছা, আপলোড হয়েছে না চ্যানেলে? ফাইল তো আপলোডেড ছিল, 11 আমরা 12 দিয়ে দিয়েছি, পাবলিশও হয়েছে, খেয়াল করেন নাই? একটু দেখেন তো, ইউটিউব চ্যানেলে যান। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? 12 দিন সময় পেয়েছেন। নাম কি জানো আপনার? রাকিব রেজা। তো রাকিব HTML CSS কি দেখেছেন? তাহলে তো এই লেভেলে বেসিক ডেটা গুলো সব সলভ হয়ে গেছে। তাহলে গ্যাপ তৈরি হয়েছে লাস্ট ক্লাসটা। ওইটাতে আমরা সিনট্যাক্স তেমন কিছুই শিখি নাই, জাস্ট পিএসপি সার্ভার কখন ইনস্টল করেছেন? জ্যাম্প করেন নাই? আইদার চলে আসেন। ওর পাশে বসেন, বসে জ্যাম্পের ইনস্টলেশনটা একটু করান। আগে বসেন, আমরা কিছু জিনিস গতদিন যেগুলো আলোচনা করেছিলাম, মিস্টার রাকিব রেজা যেটা করবে, এখন থেকে কোনো ক্লাস মিস হবে না, ওকে? এবং আপনাকে আমি অফিস খোলার সঙ্গে সঙ্গেই দেখতে চাচ্ছি। আমাদের অফিস 9টায় খুলে, আপনি 9টার সময় চলে আসবেন, দেরি করে আসবেন না। হ্যাঁ, যেমন আজকেও আমরা কিন্তু, যদিও 50-এ এসেছি, 9-10 মিনিট আপনাদের জন্য আমি ওয়েট করছি। যদিও ক্লাসটা হয়তো 1টা পর্যন্ত চলবে, এখন হয়ে যাবে। এনারা কিন্তু আগেই আসেন, 9:30টার আগেই চলে আসেন, ওকে? তো আরে হ্যাঁ, ঠিক আছে। 12তম ক্লাসের আলোচনা আছে, ওখানে 1 ঘন্টা 40 মিনিট, দ্যাট মিনস 100 মিনিটের একটা আলোচনা আছে। ওখানে অ্যাকচুয়ালি কোড করার কোনো কিছু নেই, বাট ওই ভিডিওটা মিস্টার রাকিব রেজা 2 বার দেখবে, মিনিমাম 2 বার দেখবে। আর এনারা 1 বার দেখলেই যথেষ্ট, কারণ ওনারা ক্লাসে ছিলেন। আপনি 2 বার দেখবেন। হ্যাঁ, ডিটেল পিএসপি কেন আমরা শিখবো, পিএসপির সাথে আদার্স কোন কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, কি কি সার্ভার লাগে, হ্যাঁ, সার্ভার কিভাবে ইনস্টল হয়। যদি এটা ইজি, হায়দার আপনাকে আরেকবার দেখিয়ে দেবে, বাট ওই বিষয়গুলো আরেকবার আপনি দেখবেন, বাসে গিয়ে রিপিট করবেন। আপনার কোনো কাজ নেই এটা ছাড়া, তাই কিনা? ল্যাপটপ কম্পিউটার তো সবই আছে বাসায়, ইন্টারনেট
নাইস। তো কিছুটা রিকভারি এখন হবে, কারণ এই দুইজনকে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে আমরা যা শিখেছি তার উপরে একটা রিপোর্ট জেনারেট করে আসবে, তাই কিনা? তো ওরা বলবে, আমরা নতুন কিছু ইনফরমেশন পাবো, আপনিও শুনবেন, তাহলে বিগত ক্লাসটা আরেকবার রিপিট হয়ে যাবে। পীযূষ, আগে আপনি বলেন যে কোন কোন কোশ্চেন গুলো আমরা শিখেছিলাম, মানে কোশ্চেন গুলো আমরা দিয়েছিলাম। স্যার, এক নম্বর কোশ্চেন ছিল why PHP is popular or good. Then most used program language. Then most popular most powerful হ্যাঁ program language লিস্ট আমি দিতে বলেছিলাম, রাইট? in serial. আচ্ছা, দেন হচ্ছে ডাটাবেজের দুটো কোশ্চেন, ডেটাবেজের মোস্ট পাওয়ারফুল ডাটাবেজেস আর মোস্ট ইউজড ডেটাবেজেস। বুঝতে পেরেছেন? তো তাহলে অনেক কিছুই ক্লিয়ার হবে। প্রথম কোশ্চেনটার অ্যানসার আপনি কি লিখেছেন একটু বলেন, বা আপনি বাংলাতেই বলেন যদি ইংরেজিতে লিখে থাকেন। স্যার, আমি ইংরেজিতে লিখেছি। এটা দেখে বললে ভালো। দেখেই বলেন, দেখেই বলেন, বাট ওইটাই বাংলায় ট্রান্সলেট করে বললে আমাদের সবার বুঝতে সহজ হবে, তাই না? Interactive websites. As a general rule, PHP programs run on a web server and show web pages to visitors on request. One of the key features of PHP is that PHP code can be embedded within HTML web pages, making it very easy for creating dynamic content quickly. The reasons behind choosing PHP programming are: PHP is lightweight and very fast. PHP is easy to get started with. PHP is a dynamically typed language. This means there are no hard rules how to build features. The large number of internet service providers and web hosting companies support PHP. Today, hundreds of thousands of developers are using PHP, and considering that several million sites are reported to have PHP installed. Another great feature of PHP is that it is cross-platform. PHP can run on Windows, Linux, Mac operating system, and so on. PHP engine can integrate within all common web servers, including Apache, Internet Information Server, than light HTTPD. This means PHP websites can be developed and tested on one setup and then deploy it on a different type of system without having to change much of code. PHP has third largest Stack Overflow community, fifth largest Meetup community, and fifth most popular language at GitHub. এটা স্যার আমি ওকে, দেন পরের যে ইয়েটা সিরিয়ালটা বলেন, যে পপুলার ল্যাঙ্গুয়েজের সিরিয়াল, পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজের সিরিয়াল। হ্যাঁ, এটা বেসিক্যালি পিএসপি সম্পর্কে বলা হলো যে পিএসপি কেন। হ্যাঁ, পিএসপি বেসিক্যালি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, লাইট ওয়েট, ফাস্টার। হ্যাঁ, এটা HTML এর মধ্যে স্ক্রিপ্ট করা যায়, PHP এর মধ্যে HTML লেখা যায়, ইজিলি ডাইনামিক সাইট বানানো যায় এটা দিয়ে, রাইট? এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে। তো পিএসপি সার্ভার সাইড স্ক্রিপ্টিং বলা হয়, এর জন্য একটা সার্ভার লাগে। সার্ভারটা অ্যাপাচি হতে পারে, IIS হতে পারে, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আমরা অ্যাপাচি ইউজ করি, কারণ অ্যাপাচি ক্রস প্ল্যাটফর্ম। যে কোনো উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপাচি আছে, এবং পিএসপি সব অপারেটিং সিস্টেমেই কাজ করতে পারে বলে এটাকে ক্রস প্ল্যাটফর্মও বলা হয়, রাইট? জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ, মিলিয়নস অফ সাইট এটা দিয়ে ইনস্টল হয়েছে। GitHub এ ফিফথ লার্জেস্ট
ইউজ হচ্ছে বা মোস্ট জনপ্রিয় সাইটগুলো মানে ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে গিটে পিএইচপির অবস্থান কত 5 তো বেসিক্যালি একটা জিনিস আছে যে অনেক ধরনেরই ল্যাঙ্গুয়েজ আছে ধরনের ল্যাঙ্গুয়েজ বলতে মোবাইলের জন্য ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ডেস্কটপ অ্যাপসের জন্য ল্যাঙ্গুয়েজ, আবার ওয়েবের জন্য ল্যাঙ্গুয়েজ। তো যদি স্পেসিফিক ভাবে ওয়েবের কথা বলি, পিএইচপি কিন্তু ওয়েবে এসে মনোপলি অবস্থায় আছে, মানে মোস্ট পপুলার, সবচেয়ে বেশি ইউজ হয়, অ্যারাউন্ড 80%, 100-র মধ্যে 80টা সাইট তৈরি হয় কি দিয়ে, পিএইচপি। বাট ওভারঅল যদি চিন্তা করি যে যত ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে চিন্তা করলে গিটের ইউজ অনুযায়ী সেটা আছে কত 5, রাইট? দেন পপুলার ওয়েব ডেভেলপমেন্ট যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে তার সিরিয়ালটা একটু আমাকে বলেন। Sir, popular is the best program language. No, mostly used. Mostly used. আমি যেটা পাইছি স্যার সেটা হচ্ছে জাভা, পাইথন, then C, Ruby, JavaScript, C Sharp, PHP, then Objective C and SQL. এটা বেসিক্যালি ওভারঅল এটা মনে করেন যখন এই সার্ভেটা হয়েছে এরকম স্কুল কলেজ ইউনিভার্সিটি শিখছেন সবকিছু মিলিয়ে জাভা সি, জাভা বাণিজ্যিক ইউজ আছে, বাট বাণিজ্যিক ভাবে মোস্ট পপুলার যদি আপনি বলতেন, আমি চেয়েছিলাম বিশেষ করে ওয়েবের জন্য, ওয়েবে বাণিজ্যিক ভাবে কোন ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বেশি ইউজ হয় বা ইউজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লিস্ট। বাণিজ্যিক আর শেখার জন্য আলাদা দুইটা প্ল্যাটফর্ম না, আমি হরেক রকম ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টরা কাজ করছে, ওই জায়গাগুলোতে জাভা পাইথনের ইউজ অনেক বেশি শেখার জন্য, কারণ দে আর মোস্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, আর স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট তারা ওই পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ নিয়ে বেশি নাড়াচাড়া করে। বাট যখন এটা বাণিজ্যিক ইউজের কথা চলে আসে তখন কিন্তু মোস্ট পাওয়ারফুল সিকিউর এর তুলনায় ব্যবসা কোন দিক দিয়ে বেটার হবে সেটার কথাই বেশি উঠে আসে। নোকিয়া অনেক ভালো মোবাইল, বাট কোম্পানি উঠে গেছে, এটা বুঝতে পারছেন? রাইট? ওপো, তারপরে কি সিম্ফনি 6 মাস পরে সাদা হয়ে যায়, বাট তাও কিন্তু হরদম চলছে ব্যবসার খাতিরে, রাইট? সো বিজনেস এক জিনিস আর ওই প্ল্যাটফর্মটা কি আরেক জিনিস। উনি যেটা এনেছেন সেটা হচ্ছে ওই স্পেসিফিক প্ল্যাটফর্মের। পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজের লিস্টটা বলেন। পাওয়ারফুল আমি যেটা পাইছি সেটা হচ্ছে স্যার এসকিউএল, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি প্লাস প্লাস, সি শার্প, পার্ল, আইওএস, দেন পিএইচপি। ঠিক আছে, এই লিস্টে ঠিক আছে ফর ওয়েব, রাইট? সো বেসিক্যালি ল্যাঙ্গুয়েজের যে পাওয়ার, ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার লাগে, ল্যাঙ্গুয়েজের যে একটা সার্টেন সিকিউরিটি, সব মিলাই পিএইচপি কিন্তু অন্যান্য উপরের দিককার যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে তার তুলনায় অতটা শক্তিশালী না। বাট আবারও বলছি, ওর বিজনেস পার্সপেক্টিভ ওর ইউজ, ওর যে গোল লাইট ওয়েট এন্ড ফাস্টার, এটা অন্য কেউ তাকে ঠেকিয়ে রাখতে পারে নাই। ওর এই দুইটা টার্মিনোলজির জন্য, লাইট ওয়েট আর ভেরি লাইট ওয়েট বলতে হালকা পাতলা, হ্যাঁ, হালকা পাতলা বিষয়গুলো কি খুব দ্রুত রান করতে পারে, লাইট ওয়েট হওয়াতেই তো ফাস্টার হয়, যে লাইক পাওয়ারফুল বাট আমার একটু লাইট ওয়েট দরকার। এই ল্যাপটপ ভারী, অনেক ল্যাপটপ আছে না ভারী, বাট আমি ল্যাপটপটা একটু পাতলা চাচ্ছি যাতে আমি ফ্রিলি ক্যারি করতে পারি, সেটা বোঝা যাচ্ছে? ঠিক এরকম লাইট ওয়েট হালকা পাতলা বলা হয়, যে জায়গা বেশি নেবে না, এর সাইজও অনেক বড় না, রাইট? যেমন .NET আমি বলেছিলাম যে MSDN সহ 12 জিবি, আর .NET ইনস্টল করতে গেলে আমি যদি জাস্ট MSDN বাদ দিয়ে দেই, শুধু কি হবে, একটা ডিভিডি লাগবে, এটাও প্রায় 6 পয়েন্ট সামথিং জিবি। .NET প্ল্যাটফর্মের মধ্যে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সি শার্প, সি প্লাস প্লাস থেকে শুরু করে তাদের যাবতীয় ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, বাট সেটা কিন্তু হিউজ একটা নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে চলে, অনেক ভারী সাইজ। জাভা
ইনস্টল যদি আমি জাভা নিজস্ব বলি যে জাভার জেডিকে আমি ইনস্টল করব, জাভার জেডিকে ইনস্টল দিলে প্রায় 700 এমবি কম্পিউটারে নিয়ে নেয় এবং সে কার্নেল পর্যন্ত দখল করে। সে যখন রান করে একদম কার্নেল নিয়ে রান করে, রাইট? সো সেও সাইজে অনেক ভারী, হেভিওয়েট ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর পিএসপি এর সাইজ কয়েক মেগাবাইট অনলি। আমরা যে জ্যাম্প ইনস্টল করেছি, এই জ্যাম্প টোটালি ছিল 500 সামথিং এমবি। এর ভেতরে 5টা সার্ভার রয়েছে, পিএসপির অ্যাপাচি আছে, মাইস্কুয়েল সার্ভার আছে, ফাইলজিলা আছে, টমক্যাট আছে, রাইট, মার্কারি আছে। এই সার্ভারগুলো সব মিলিয়ে 500 এমবি। বিষয়টা বোঝেন কত ছোট সাইজ। এই কারণে এটাকে লাইট ওয়েট সার্ভার আমরা বলে থাকি। আচ্ছা, একটু আমরা বিষয়টাকে ক্লিয়ারিফাই করি। দেখেন, mostly used programming language in most used programming language in web development 2017। আপনার লিস্টে কি ওনার সঙ্গে মিলেছে? গুড। The 9 most demanded programming language. Most popular programming language. এটা ওয়েবের জন্য স্পেসিফিক করে নাই। স্যার এসকিউএল দিয়ে কি স্যার কোনো সাইট তৈরি করা যায়? PL SQL প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ SQL দিয়ে করা যায়। পাইথন খুবই জনপ্রিয় হচ্ছে। হ্যাঁ, পাইথন জনপ্রিয় হচ্ছে। ডিমান্ডিং বলা হচ্ছে। এই যে আপনি এই লিস্টটা পেয়েছেন, হ্যাঁ, আপনি এই লিস্টটা পেয়েছেন। এখানে যে জাভা, সি, সি প্লাস প্লাস, সি শার্প, পাইথন, পিএসপি খেয়াল করেছেন? জাভাস্ক্রিপ্ট, ভিজুয়াল বেসিক, পার্ল, রুবি, অনেক ল্যাঙ্গুয়েজের কথা এখানে, ম্যাথল্যাব থেকে শুরু করে সকল ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। এটা ওভারঅল স্পেসিফিক করে বলছেন যে ওয়েব ডেভেলপমেন্ট। এই মানে অনেক বেশি ইয়ে করা আছে, এটাকে বলা হচ্ছে এসইও করা আছে। বিজনেস ইনসাইডার, এটা তো লার্নিং এর জন্য বলা হচ্ছে। আমি এবার যেটা খুলেছি বিজনেস পার্সপেক্টিভ।
এই অবস্থা হলো কেন ইন্টারনেটের? দেখেন 20 জনের একটা লিস্ট এখানে পাওয়া যাচ্ছে। স্ক্র্যাচ, অবজেক্টিভ সি, পার্ল, 17 ম্যাটল্যাব, ভিজুয়াল বেসিক, আর, গো, সুইফট, রুবি, পার্ল, 6 এ আছে পিএসপি, পাইথন, সি শার্প, সি প্লাস প্লাস, সি এবং জাভা। তো বিজনেস ইউজ ওভারঅল জাভা এমন একটা ল্যাঙ্গুয়েজ যা 3টা এরিয়াতেই ডেভেলপমেন্টের 3টা যে পার্ট আছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন। একটা মোবাইল অ্যাপস বানাতে 1 দিন সময় নেয়, 7 দিন সময় নেয়, 10 দিন সময় নেয়। একটা ওয়েবসাইট বানাতে কতদিন সময় নেয়? 6 মাস, 1 বছর, 2 বছর। পিএসপি দিয়ে কোনো অ্যাপস হয় না। সো জাভার ইউজ সবচাইতে বেশি ওভারঅল সব এরিয়াতে, যেহেতু তার দখল আছে। সির দখল আছে বেসিক্যালি মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে। কোর অ্যাপ্লিকেশন, এই যে মোবাইল তৈরি হচ্ছে, আমার কম্পিউটার ল্যাপটপ তৈরি হচ্ছে, এদের যে অ্যাপ্লিকেশন গুলো হয় কম্বিনেশন অফ সি, সি প্লাস প্লাস। আমি বোঝাতে পেরেছি? সি প্লাস প্লাস, সি দিয়ে কোর স্ট্রাকচারটা, মানে মাদার ল্যাঙ্গুয়েজ, তো এটা সকল জায়গায় শেখানোর জন্য ইউজ হয়। আর সি প্লাস প্লাস দিয়ে সকল অ্যাপ্লিকেশন ডেভেলপ হয়। আমার ডেস্কটপের যত অ্যাপ্লিকেশন, মোবাইলের, উইন্ডোজ মোবাইলের যে অ্যাপ্লিকেশন, সব সি প্লাস প্লাস দিয়ে ডেভেলপ হয়। ক্লিয়ার? সি শার্প 4 নম্বরে থাকার আরো একটা কারণ হচ্ছে যে সে মূলত 2 ধরনের অ্যাপ্লিকেশন বানাতে পারে, ডেস্কটপ আর ওয়েব। ডেস্কটপে ইউজ হয়, আবার ওয়েবে ইউজ হচ্ছে। সো 4 পাইথন বেসিক্যালি এখন এই যে এখানে দেখেন পাইথন ইজ জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, যে কোনো কাজে ইউজ হয়। সো অ্যাপ্লিকেশন ইন ভেরিয়াস সিনারিওস, ইট ইজ এ versatile embedded scripting language, solid foundation of many web framework, web framework including 3D software application, programming, desktop tools, right? Tools তৈরি করা, অ্যাপ্লিকেশন বানানো, হ্যাঁ, মানে এটা অনেক অনেক এরিয়াতে ইউজ হচ্ছে বলে 5 নম্বরে আছে। পিএসপি নরমালি দেখেন, according to W3 track, PHP is currently used by 82.5% for all websites. এটা হচ্ছে মূল পয়েন্ট। আমরা কিন্তু প্রোগ্রামিং এর একটা পার্ট নিয়ে কাজ করছি। প্রোগ্রামিং হরেক রকম প্রোগ্রামিং আছে, হ্যাঁ। প্রোগ্রামিং মনে করেন এই যে ডিভাইস গুলো তৈরি হচ্ছে না, ইন্টারনাল প্রোগ্রামিং আছে, এর মধ্যে অপারেটিং সিস্টেম আছে না, ইন্টারনাল প্রোগ্রামিং আছে। ওই ইন্টারনাল প্রোগ্রামিং এর মধ্যে মোস্টলি ইউজ হচ্ছে কি জাভা। উইন্ডোজ এর যে মোবাইল, সেখানে ইউজ হচ্ছে কি সি প্লাস প্লাস। এর ভেতরে যে অ্যাপস গুলো আসছে সেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড এর, এটাও আবার কি জাভা। উইন্ডোজ এর ক্ষেত্রে যে উইন্ডোজ যে মোবাইল গুলো, সেগুলো আসছে কি সি প্লাস প্লাস এর অ্যাপস। আইফোন, আইওএস অ্যাপস, আমি বুঝতে পারছি। ওখানে যে ইন্টারনাল প্রোগ্রামিং হচ্ছে, ওখানে টুলস গুলো তৈরি করার ক্ষেত্রে ইউজ হচ্ছে কি পাইথন।
সো ওই চালের ইউজের মতো বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাবে এদের ইউজ আছে। এটা বিজনেস পার্সপেক্টিভে দ্যাটস ওয়াই 1 2 3 4 5 এন্ড পিএসপি আমরা যে এরিয়া নিয়ে কাজ করছি সেখানকার মনোপলিকে ওয়েব পিএসপি অন্য কোথাও ইউজ হয় না। হ্যাঁ, পিএসপি হয়তো অ্যান্ড্রয়েডের সাথে এপিআই ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয়, বাট ওটা ইউজ ল্যাঙ্গুয়েজের কাতারে পড়ে না। অ্যান্ড্রয়েড অ্যাপস জাভা দিয়ে তৈরি হয়, ডেটাবেস কি হয় MySQL, বাট কানেক্টর কে সেটা বোঝা যাচ্ছে। যদি সেটা MySQL ডেটাবেস সার্ভারে দেয়া থাকে, পিএসপি কানেক্টর হিসেবে কাজ করে, এপিআই থ্রো হিসেবে কাজ করে। বাই দ্য ওয়ে, বাট আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে ইউজড বাই 52.5 অফ অল ওয়েবসাইটস, হিউজ নাম্বার, রাইট? আমরা ওয়েব ডেভেলপমেন্টে আছি, ওয়েবের, সো এর অবস্থা বেসিক্যালি সেখানে 1 নাম্বার। ক্লিয়ার? বাট আপনি চিন্তাও করতে পারেন না যে কত এরিয়া আছে যেখানে প্রোগ্রামিং হয়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে কখনো জাভা দিয়ে, কখনো ম্যাটল্যাব দিয়ে প্রোগ্রামিং করা হয় আমাদের দেশে। বাইরের দেশে আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আমরা জানি না সেই ল্যাঙ্গুয়েজগুলোর নাম। আর গো নাম শুনেছেন কখনো? যেগুলো বেসিক্যালি ইউজ হয় কি ওই ইউনিভার্সিটি গুলোতে, ওখান থেকে স্টুডেন্টরা যারা স্টাডি করে ওই ল্যাঙ্গুয়েজ গুলো, আর এটা ইউজ হয় বিভিন্ন অটোমোবাইল কোম্পানিতে। যে অটোমোবাইল যে কোম্পানি গুলো আছে, আমার মোবাইল ম্যানুফ্যাকচারার কোম্পানি যেগুলো আছে, ওখানে কিন্তু প্রচুর প্রোগ্রামিং লিখে লজিক ডিফাইন করতে হয়। আবার ওই প্রোগ্রামিংটা কি করে? ডিভাইস কন্ট্রোল করে। পাওয়ারফুল না হলে কি হবে? হবে না। সেন্সর প্রোগ্রামিং করা হচ্ছে। অনেক সময় প্যাটার্ন রিকগনিশন বলে একটা বিষয় আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয় আছে, যে ফেসবুক এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসে, যে আপনার মোবাইলেও ফেসবুক আপনি ইউজ করছেন, আপনি আপনার ডেস্কটপে আপনি ফেসবুক ইউজ করছেন। মোবাইল ইউজ করার সাথে সাথে আপনার কন্ট্যাক্টের এগেইনস্টে যে মোবাইল নাম্বারগুলো আছে তাদের সাজেশন ফিড কিন্তু আপনাকে দেওয়া শুরু করেছে, যে আপনি এর সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারেন, যেহেতু আপনার মোবাইল কন্ট্যাক্টে আছে, আপনার ফেসবুকে নাই। কারো অ্যাড্রেস কাছাকাছি মিলে গেছে, আপনাকে বলছে আপনি এর সাথে ফেসবুক ইউজ করতে পারেন, ফ্রেন্ড করতে পারেন, আপনাকে সাজেস্ট করছে। ইউনিভার্সিটি আপনাকে সাজেস্ট করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে একটা বিষয় আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাটল্যাব। সো হরেক রকম ল্যাঙ্গুয়েজ আছে, হরেক রকমের ইউজ আছে। আমরা অ্যাকচুয়ালি শিখছি ওয়েবের একটা ছোট্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার ইউজ বিজনেস পার্সপেক্টিভে সবচেয়ে বেশি। ওকে, সো আমি এখানে রাখছি পিএসপি। ওয়াই পিএসপি, রাইট? এই অ্যান্সারটা। এখন আমি চলে যাব বেসিক্যালি স্পেসিফিক আলোচনায়। আমরা গতদিন একটা লিস্ট দিয়েছিলাম, ভিডিওতে আছে একটা লিস্ট, যে এই টপিকগুলো আমাদের শিখতে হবে। আজকে আমাদের জানার জন্য যে টপিক, আমার হাতে 2 ঘন্টার সময় আছে, এটা খুব বলা যেতে পারে এনাফ টাইম। আমাদের যে টপিক আজকের জন্য ফিক্স করা আছে, ভেরিয়েবল অ্যান্ড অপারেটরস। আমরা এই দুইটা সিনট্যাক্স আজকে আমরা শিখব, রাইট? সো নেটবিনস আছে, ওনাকে শুধু জ্যামটা ইনস্টল করে দেন, একটা ফোল্ডার করে নেটবিনস এর প্রজেক্ট করে দেন। 10 মিনিটস টাইম, এরপরে আমি ভেরিয়েবল নিয়ে আলোচনা শুরু করব। ইন দ্য মিন টাইম আপনারা দুজন, আপনিও থাকেন ওখানে, ভেরিয়েবল আলোচনা, আপনারা দুজন একটু ওয়েব থেকে ভেরিয়েবল দেখেন কি বিষয়টা, আমি কোশ্চেন করব, আপনারা অ্যানসার দেবেন। আমরা তো একটা ফোল্ডার করেছিলাম, একটা ফাইল করেছিলাম, হ্যালো ওয়ার্ল্ড বানিয়েছিলাম, মনে আছে? শুধু অ্যাপাচি রানিং ছিল। আমরা গতদিন এই প্রজেক্টটা নিয়েছিলাম, CI ব্যাস 21 বেসিক সিনট্যাক্স। ডে 12 ছিল। আমি ডে কত লিখছি এখন? ডে 13।
ঠিক আছে, ডে 12, ডে 13। গতদিন থেকে আমি যেটা বলছিলাম, যে টপিকগুলো খুব ভালো মতো মনে রাখবেন, যে টপিকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ম্যান্ডেটরি, সেই টপিকগুলোর নাম আমি এখন লিখছি। ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, স্টেটমেন্টের মধ্যে আছে কন্ডিশনাল স্টেটমেন্ট, রিপিটেড স্টেটমেন্ট, এরপরে আছে অ্যারে, ফাংশন, ক্লাস, আর ক্লাসের আগে আছে অবজেক্ট। যত ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন এই টপিকগুলো আসবেই। আপনি পিএসপি শিখেন, সি শার্প শিখেন, জাভা শিখেন, পার্ল শিখেন, পাইথন শিখেন, রুবি, সবার জন্য কি এই সিনট্যাক্স, মানে এই টপিকগুলো কি কমন, বাট ভেতরের যে সিনট্যাক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রকারভেদে ডিফারেন্ট হতে পারে, রাইট? এই কথাগুলো গতকালকেও বলেছিলাম, আজকেও আমি রিপিট করছি। আজকে আরেকটু এলাবোরেশনে যাচ্ছি, যে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল যে স্টেটমেন্ট আছে, কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আছে 4টা কন্ডিশনাল স্টেটমেন্ট। ইফ, এলস, if else if, আর সুইচ। এই 4টা হচ্ছে আমার কন্ডিশনাল স্টেটমেন্ট। এবার আসি আমার রিপিটেড স্টেটমেন্ট সেগমেন্টে। আমার রিপিটেড স্টেটমেন্ট আছে 4টা। ফর, while, do while, আর for each। আমি বোঝাতে পেরেছি? কি কি হলো? if, if else, if else if, switch, হ্যাঁ, for, while, do while, আর for each। তো এটা হলো 8টা আমার স্টেটমেন্ট। এগুলোতে আমাদের 1 দিন 1.5 দিন সময় যাবে, বাট ভেরিয়েবল এবং অপারেটর ছোট ছোট জিনিস, এই বিষয়গুলো আমরা শিখবো। অ্যারের জন্য অর্ধেকটা সময় লাগবে, ফাংশনে কিছুটা সময় লাগবে, এবং ফাংশন অবজেক্ট ক্লাস ইনফ্যাক্ট চলতেই থাকবে তারপরে। এবং ফাংশন অবজেক্ট ক্লাসের মধ্যে তো এই যে টপিকগুলো, বিশেষ করে ফাংশন আর ক্লাস, ক্লাসের মধ্যে থাকে ফাংশন, আর ফাংশনের মধ্যে ইউজ হবে বাকি সবকিছু। আমি যদি কোনো একটা প্রবলেম সলভ করতে চাই, ওখানে ভেরিয়েবল লাগতে পারে, অপারেটর লাগতে পারে, স্টেটমেন্ট লাগতে পারে, স্টেটমেন্টের কন্ডিশনাল রিপিটেড লাগতেই পারে, অ্যারে লাগতেই পারে। তো সবকিছু মিলিয়ে আবার নাও লাগতে পারে। লাইক আমার 5টা 6টা টপিক আছে, এর মধ্যে হয়তো 2টা টপিক দিয়ে আমার একটা ফাংশন কমপ্লিট হচ্ছে। সবগুলো টপিকই ইউজ হচ্ছে একটা ফাংশনকে কমপ্লিট করার জন্য। সো প্রোগ্রামিং এ মূলত যেটা করা হয়ে থাকে, যে মনে করেন এই চেয়ার আমি বানাবো, হ্যাঁ, এখন এই চেয়ার ধরেন আমি যদি একটা বানাই, আমার এই ক্লাসরুমে তো আরো 25টা চেয়ার আছে ফর এক্সাম্পল, আমি কি 25টাই বানাবো? কোড করতে গেলে কোড কি কপি করা যায় না? হ্যাঁ, কোড তো কপি করা যায়, ফাইল কপি করা যায়। প্রোগ্রামিং এ কোডগুলো রিইউজ করা যায়। যদি আপনি রিইউজ করতে চান, অবশ্যই সেটা ফাংশন আকারে লিখবেন।
ফাংশন আকারে না লিখলে কোড রিইউজ করা যাবে না। তার মানে আমি যদি এই ক্লাসরুমটা প্রোগ্রামিং করে বানাতে চাই, আমি একটা চেয়ার বানালাম, আমি 25 বার সেটা রিইউজ করলাম। একটা ল্যাপটপ বানালাম, 25 বার সেটা আমি রিইউজ করলাম। এখন এই চেয়ার বানাতে আমার ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, অ্যারে সব হয়তো লাগতে পারে। যেটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো আমাদের শুরুতে শিখতে হবে এই 5টা জিনিস: ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট এন্ড অ্যারে। 4টা জিনিস বেসিক্যালি। স্টেটমেন্টের মধ্যে 2টা ভাগ আছে বলে আমি 5টা বলছি: কন্ডিশনাল স্টেটমেন্ট আর রিপিটেড স্টেটমেন্ট। ক্লিয়ার? ফাংশন দেন আমরা লিখতে পারবো যখন আমরা এই 4টা-5টা জিনিস ভালো মতো শিখব। ওকে, তো ভেরিয়েবল নিয়ে আমি আলোচনাটা শুরু করছি। এটা তো একটা ফাইল, তাই না? পিএইচপি ফাইল। তো এই ফাইলটা আমরা রান করাবো কিভাবে? যদি আমার অ্যাপাচি রানিং থাকে, bash 21 basic syntax j13 ভেরিয়েবল ব্ল্যাঙ্ক, রাইট? একটু খেয়াল করেছেন? ভেরিয়েবলে যখন আমি ফাইল করেছি ব্ল্যাঙ্ক ফাইল, বাট ভেরিয়েবল কি? কোনো কাজ যখন আমরা করতে যাই, একটা জিনিস খেয়াল করবেন যে কোনো কাজ বা কোনো একটা প্রবলেম, বা আমি ধরি যে আমি প্রাত্যহিক জীবনে কোনো একটা কাজ করছি, কাজটা করার জন্য আমি নিজেই সবকিছু করতে পারছি না। আমার আশপাশ থেকে অনেক অবজেক্ট বলতে বোঝাচ্ছে যে লাইক আমি পানি খাচ্ছি, আমার কি লাগছে? গ্লাস লাগছে, রাইট? এখন আমি একটা গ্লাস আমার আছে, আমি পানি অর্ধেক খেতে পারি, পানি ফুল খেতে পারি, ইভেন আমি এর ভেতরে দুধ রেখে সেটাও খেতে পারি, আমি জুস রেখে সেটাও খেতে পারি। যদি এটা আপনার না থাকতো, আপনার কাছে দুধ আছে, জুস আছে, পানি আছে, আপনি খেতে পারতেন? অনেক আছে, সেখান থেকে আপনি একটা পোর্শন নিয়ে খাবেন, ফর এক্সাম্পল। কঠিন হয়ে দাঁড়াতো, প্রবলেম ক্রিয়েট হতো, রাইট? তো যখন আপনি প্রোগ্রামিং করতে যাবেন, অনেক সময় এরকম হবে যে কিছু ভ্যালু, এটা নাম হতে পারে, নাম্বার হতে পারে, নাম যেটাকে আমরা স্ট্রিং বলি, রাইট? যে কোনো ভ্যালু হতে পারে, নাম্বার হতে পারে, ফ্লোটিং ভ্যালু, লাইক ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে, এবার কখনো কখনো জাস্ট ট্রু ফলস এরকম হতে পারে। সো এই ভ্যালুগুলো কোনো একটা নামের এগেনস্টে রেখে দিতে হয়। যদি আপনি সেটা না রাখেন, আপনি ওটাকে আপনার প্রয়োজনীয় জায়গাগুলোতে ইউজ করতে পারবেন না। আমি বুঝতে পেরেছি? সো মনে করেন যে আমি দুজনের নাম নিলাম, আপনাদের দুজনের নাম নিলাম, নাম নিয়ে কোনো একটা জায়গাতে আমি স্টোর করে রাখবো। তো সরাসরি যেটা হয় যে ফ্রন্ট এন্ডের সাথে সরাসরি ডেটাবেস কখনো ইন্টারঅ্যাক্ট করতে পারে না। লাস্ট ডেতে আমি একটা ডায়াগ্রাম দেখিয়েছিলাম, মনে আছে? আবার দেখাচ্ছি। এইটুকুই বলি, হয়ে গেল।
জাস্ট এটুকুই বলি। এটা যদি আমার ফ্রন্ট এন্ড হয় আর এটা যদি আমার ডেটাবেস হয়, রাইট, তো সরাসরি ফ্রন্ট এন্ড ডেটাবেস সার্ভারের সাথে কাজ করতে পারে না। সো ফ্রন্ট এন্ড থেকে ডাটা যখন দেয়া হবে, সার্ভার সে ডাটাকে ধরে রাখবে কোথায়? সে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এমন একটা সিনট্যাক্স যা মেমোরি লোকেশনে ভ্যালু ধরে রাখতে পারে, সেটাই কি ভেরিয়েবল। সো সংজ্ঞাটা যদি আপনারা অ্যাপ্রোপ্রিয়েট চান, সেক্ষেত্রে আমরা এক লাইনে বলতে পারি the name of memory location, variable equal the name of memory location। ভেরিয়েবল কিন্তু কোনো ভ্যালু বা কোনো কিছু নিয়ে কথা বলছে না, ভেরিয়েবলটা কি মেমোরি লোকেশনের নাম। মনে করেন এটা যদি একটা মেমোরি হয়, আমি 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 যদি সরাসরি বলি যে এটা হচ্ছে আমার পার্ট, এটা হচ্ছে আমার মেশিনের মেমোরি। মেমোরি কিন্তু দুই রকমের, আমরা জানি তো না? মেমোরি দুই রকমের না? মেমোরি দুই রকমের, কি কি? প্রাইমারি আর সেকেন্ডারি। উপরেরটা হচ্ছে আমার প্রাইমারি মেমোরি, র্যাম, আর সেকেন্ডটা হচ্ছে আমার সেকেন্ডারি মেমোরি, হার্ড ড্রাইভ। HDD, হ্যাঁ, আমরা সেকেন্ডটাকে কি বলছি? HDD। আমরা ভেরিয়েবলের আলোচনায় আছি। তো HDD তে এটাকে সেকেন্ডারি মেমোরি বলা হয়ে থাকে। বাট যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে, যে মনে করেন আমি একটা ছোট্ট প্রোগ্রাম লিখেছি, গতদিনে আমরা হ্যালো ওয়ার্ল্ডের একটা প্রোগ্রাম করেছিলাম, তাই না? এটা রান করানোর পর কি দেখাচ্ছিল? হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছিল। এটা যখন একটা প্রোগ্রাম, এটার জন্য যদি কোনো মেমোরি ইউজ হতো, তখন সে বেসিক্যালি মেমোরিটা ইউজ করতো কোন মেমোরি? র্যামকে। হার্ড ড্রাইভ প্রোগ্রামিং বা অ্যাপ্লিকেশন ইউজ করে না। বেসিক্যালি আমরা যে ব্রাউজারটা চালাচ্ছি এটা একটা অ্যাপ্লিকেশন, নেটবিন চালাচ্ছি এটা একটা অ্যাপ্লিকেশন, আমার এই যে ডেবুট চলছে এটা একটা অ্যাপ্লিকেশন। এই যে এখানে যত অ্যাপ্লিকেশন খোলা আছে, এই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে চলছে এবং তারা কিন্তু হরদম মেমোরি ইউজ করছে, রাইট? সিপিইউ ইউজ বলে না? সিপিইউ। তো সিপিইউ এর কাছে তারা ইনস্ট্রাকশন প্রতিনিয়ত পাঠাচ্ছে। সিপিইউ মূলত প্রসেসর, যে প্রসেসর কতটুকু বিজি, রাইট? তো ওই সময় যে মেমোরিটি ইউজ হচ্ছে সেটা কিন্তু র্যাম। এই কারণে বলে মেশিনে র্যাম থাকলে মেশিন ফাস্টার হয়। ফাস্টার করে কাকে? অ্যাপ্লিকেশন গুলোকে। আমার হার্ড ড্রাইভ আপনি 5 টেরা লাগিয়েছেন, আপনার র্যাম 2 GB, কোনো কাজ করবে না মেশিন। এখনকার দিনে অ্যাপ্লিকেশন গুলো সেখানে চলবে না। এখনকার দিনে মিনিমাম কি 4 GB থাকে, তারপরে এক্সটেন্ড করে অনেকে 8 GB করে নেয়, 12 GB করে নেয় ভালো পারফরমেন্সের জন্য, রাইট? ম্যাক্সিমামই বেটার পারফরমেন্সের জন্য 8 GB পর্যন্ত যায় র্যামের। হ্যাঁ, 4 GB ইন জেনারেল থাকে। তো যেখানে আমরা আগে ইউজ করেছি 128, 128, 256, 2001 সেশনে, রাইট? তো ওই সময়কার অ্যাপ্লিকেশন গুলো হবেই মেমোরি দখল করতে। এখনকার অ্যাপ্লিকেশন গুলো অনেক বেশি মেমোরি দখল করে। মেমোরি কোনটা? র্যামের মেমোরি। র্যাম এমন একটা মেমোরি যে মেশিন শাটডাউন, র্যাম ক্লিয়ার। আপাতত র্যামে উঠে আছে কি? উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলার জন্য যতটুকু জায়গা দরকার ওইটা র্যামে দখল করেছে। উইন্ডোজে কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, তো সেও যখন রান হয়েছে সে র্যামের কিন্তু জায়গা দখল করে নিয়েছে। যদি আমার 4 GB র্যাম থাকে, সে ডেফিনেটলি ওখান থেকে 1 GB জায়গা খেয়ে ফেলেছে। আমার বাকি আছে কয় জিবি? 3 GB। তো 3 GB মানে আমি যখনই কোনো অ্যাপ্লিকেশন খুলবো সেও তার মেমোরি দখল করবে। আমি তার ভিতরে যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করাবো, তখন যে মেমোরি ইউজ হবে তখনও সেটা ইউজ হবে কি? র্যামের মেমোরি। বিষয়টা বোঝা যাচ্ছে? তার মানে যখন আমি একটা ভেরিয়েবলের কথা বলছি, যদি আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP তে একটা ভেরিয়েবল লিখি এবং ভ্যালু দেই, তাহলে সিচুয়েশনটা কেমন হয়? যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ডলার ফার্স্ট আন্ডারস্কোর নেম ইকুয়াল সাহিল। সাহিল হচ্ছে নেম, সাহিল হচ্ছে ভ্যালু, আর ফার্স্ট আন্ডারস্কোর নেম তার সামনে ডলার আছে। এটা বেসিক্যালি PHP এর একটা ভেরিয়েবল। PHP এর ভেরিয়েবল লেখার সিনট্যাকটিক্যাল রুলস আছে, সেই রুলস গুলো কিন্তু আমি
আপনাদের বলবো আস্তে আস্তে। তো এই যে সিনট্যাকটিক্যাল রুলস এর কথা আমি বলছি, তো এইটাকে যদি আমি পয়েন্ট করি আমাদের এই ডিজাইনে, যে মনে করেন এখান থেকে যদি লেখা হয় এরকম যে PHP syntax $first name equal কমা দিয়ে আমি যদি বলি শাহিল, এটা বেসিক্যালি এটা সাদার সঙ্গে মিশে গেছে। আমি এর ভেতরে লিখি $first name equal quotation শাহিল। এখানে এই প্রোগ্রামটা যদি আমি রান করি তাহলে নরমালি যেটা হবে, গড কই চলে যাচ্ছে, প্রবলেমে পড়ে গেলাম তো। দিব্যি আছে। আচ্ছা এবার দেখি, শাহিল যদি এরকম লেখা হয় তাহলে কোনো একটা প্রবলেম হচ্ছে যে ডাটাটা থাকছে না। এই যে এখানে ল্যাঙ্গুয়েজটা অথবা টেক্সটের কালারটা প্রবাবলি অন্যরকম হয়ে গেছে। ক্লিক করার পর টেক্সটের কালার তো ব্ল্যাকই আছে, সিনটেক্স নিচ্ছে না। ওই যে আমি ব্র্যাকেট গুলো দিচ্ছি না, ওই সিনটেক্স গুলো সে নিচ্ছে না। আমি সিনটেক্সটা না লিখে দেই যে লাইক ফার্স্ট আন্ডারস্কোর নাম্বার ইকুয়াল জাস্ট শাহিল, এতটুকু থাকবে, এটা হয়তো কাজ করবে। দেখেন এখন কিন্তু লেখাটা রয়েছে, তাই না? তো ওই যে উপরে আমি ব্র্যাকেট সাইন দিচ্ছিলাম না, এটাও কিন্তু জাভা দিয়ে করা। আমি বোঝাতে পেরেছি? এই ল্যাঙ্গুয়েজটা, যে ল্যাঙ্গুয়েজটা এখানে ইউজ হয়েছে সেটা কি জাভার অ্যাপলেট ইউজ করে এই সফটওয়্যারটা বানানো হয়েছে, ওয়েব বেস সফটওয়্যার, যেটা আমি লাইভ ক্লাসরুমের মতো ইউজ করছি। আদারওয়াইজ এই লেখাগুলো কোথায় লিখতে হতো? বোর্ডে। আর বোর্ডে যখন লিখতাম তখন এটা আমাদের ভিডিওতে থাকতো না, রাইট? তো এই যে এই লাইনটা যখন বেসিক্যালি লেখা হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টে, তখন এই ফাইলটা যখনই রান হবে, বেসিক্যালি দিস কোড এটা যখনই রান হচ্ছে, শুরুতে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে র্যামের কোনো একটা লোকেশনে মনে করেন এই জায়গাটায় একটা পজিশন তৈরি করবে। তার ভেতরের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হবে কি শাহিল। আর এই যে এর যে নামটা, এই যে জায়গাটার যে নামটা, জায়গাটার নাম হবে কি ফার্স্ট নেম। তাহলে কি হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে ফার্স্ট নেম আর ভেতরের ভ্যালুটা কি শাহিল। সো ওই জায়গাটার নামকে আমরা কি বলছি? ভেরিয়েবল। মেমোরি লোকেশন, লোকেশনটার নাম আমরা কি বলছি? ভেরিয়েবল। ভেরিয়েবলটা কি পিএইচপি তে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি তে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ভেরিয়েবলটা হচ্ছে মেমোরি লোকেশনের নাম, দ্য নেম অফ মেমোরি লোকেশন। নেম অফ মেমোরি লোকেশন যখন আমি বলছি এবং যখন আমি কোড লিখেছি, দ্যাট মিনস
এই লাইনটা লিখে যদি আমি এই ফাইলটাকে রান করাই, আমি যদি এরকম আমার এই প্রজেক্টের এই কোডটাকে যখন রান করেছি তখন কিন্তু আমার র্যামের মধ্যে একটা লোকেশনে ফার্স্ট নেম এবং তার ভেতরে ভ্যালু সেট হয়ে আছে কি শাহিন। বাট আমি দেখবো কিভাবে ভ্যালুটাকে? ভ্যালুটা দেখার জন্য জাস্ট যদি আমি ওই নামটা ধরে ইকো করি, আমরা গতদিন শিখেছিলাম যে ইকো মানে কোনো কিছু আউটপুট দেখানো। সো ফার্স্ট নেমটাকে যদি আমি এভাবে ইকো করে দেই তাহলে আমি কিন্তু নামটা ধরলাম, আমি নাম ধরার সাথে সাথে কি চলে আসলো ভেতরের ভ্যালু। দ্যাট মিন্স আমি আমার গ্লাসের মধ্যে দুধ রেখেছি, তখন কিন্তু আমি গ্লাসটাকে যখন আমি নিয়ে আসবো তখন দুধ কিন্তু সেখান থেকে চলে আসবে। আমি যখন খাবো তখন গ্লাস খাবো না, কি খাবো? ভেতরের দুধটাই খাবো, তাই কিনা? তো আউটপুটটা কি হবে? হ্যাঁ, আমি কি বোঝাতে পারছি? তো ভেরিয়েবল কি আর ভেরিয়েবলের মধ্যে কি রাখা হয়? ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখা হয়। কথা হচ্ছে যে কত ভ্যালু আপনি রাখতে পারেন। ওয়ার্ল্ডের সকল ভ্যালু যদি আপনি সেখানে দিয়ে দেন সেটাই সে নিয়ে নেবে, মেমোরি যদি থাকে। মূল কথা হচ্ছে তার মেমোরি থাকতে হবে। আমার মেমোরি হচ্ছে 2 GB, আর ওয়ার্ল্ডে কত বিলিয়ন ট্রিলিয়ন ডাটা আছে সেটা আমাদের জানা নেই, এটা দিলে তো সে নিতে পারবে না। যদি জায়গা থাকে, লোকেশনের নাম সেট করে ভ্যালু দিয়ে দিলে সেই ভ্যালু নিয়ে নিতে পারবে। রাইট? আমি বুঝতে পারছি? গুড। তো ভেরিয়েবল লিখার তিনটা রুলস রয়েছে। প্রথম যে রুলসটা সেটা আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি, যে ডলার সাইন আমি ইউজ করেছি। রাইট? এটা খুব গুরুত্বপূর্ণ যে ভেরিয়েবল লিখার যে রুলস। সেকেন্ড যে রুলসটা, সেকেন্ড রুলসটা হচ্ছে যে আমাকে A to Z capital, A to Z small, 0 to 9 and underscore। এখানে টোটাল 63 ক্যারেক্টার আছে। সুমন, হয় নাই? দেখেন টোটাল ক্যারেক্টার কয়টা নেবে? ক্যাপিটাল লেটার A to Z, স্মল লেটার A to Z, নাম্বার 0 to 9 and আন্ডারস্কোর। এখানে কিন্তু টোটাল 63 ক্যারেক্টার আছে। 26, 26, 52, দেন 10, 62 আর আন্ডারস্কোর, টোটাল 63। এর বাইরে অন্য কোনো ক্যারেক্টার যদি আপনি ভেরিয়েবলের নামের মধ্যে দেন তাহলে সেটা এরর দেয়। এই যে লাল চলে আসে। রাইট? আপনি অন্য কোনো কিছুর ভেতরে দিলেই কিন্তু লাল চলে আসবে। আবার যদি ফার্স্টে ডলার সাইন না দেন তাও কিন্তু রেড মার্ক, দ্যাট মিন্স এরর। সো এই গেল দুইটা রুলস। 3 নম্বর যে রুলসটা, 3 নম্বর রুলসটা কি হবে? আমি সেকেন্ড রুলস লিখেছি, স্টার্ট উইথ দিস ডলার সাইন, ইউজ দিস ক্যারেক্টার। ঠিক আছে? প্রথমে স্টার্ট করতে হবে ডলার সাইন দিয়ে, ইউজ করতে হবে এই ক্যারেক্টার গুলো। must not be start with a number 0 to 9। শুরুটা নাম্বার দিয়ে করা যাবে না। দেখেন আমি যদি শুরুটা নাম্বার দিয়ে করতে চাই, যদিও নাম্বার কি ভেরিয়েবলের নামের মধ্যে অ্যালাউড, নাম্বার আছে না ভেরিয়েবলের নামের মধ্যে, বাট শুরুতে ডলারের সাথে এটা ইউজ করা যাবে না। এই হচ্ছে তিনটে রুলস আমাদের মধ্যে থাকবে, যে আমরা এই তিনটে রুলস মনে রাখতে পারবো। দেন স্ট্যান্ডার্ড কিছু রুলস আছে, এটা একটু খুব গুরুত্বপূর্ণ, সবাই একটু শুনে নেন। স্পেসিফিক তিনটে রুলস বলেছি, এখন আমরা বলবো কি স্ট্যান্ডার্ড রুলস। স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে ভেরিয়েবল মিনিংফুল হতে হবে, এ বি সি ডি এক্স ওয়াই জেড এগুলো লেখা যাবে না।
রিডেবল হতে হবে, যাতে পড়া যায়। আপনি অনেক বড় কিছু একটা লিখেছেন বাট আমি কিছু বুঝতে পারছি না, রাইট? এবং স্মল লেটারে হতে হবে। এই তিনটে রুলস আপনাকে মেনে চলতে হবে। লাইক আমি নাম নিচ্ছি, ফার্স্ট নেম প্রথম নামের অংশ, দ্বিতীয় নাম নিচ্ছি সেকেন্ড নেম, মিডল নেম বা লাস্ট নেম, রাইট? আপনি এভাবে নেবেন। আপনি নাম্বার নিচ্ছেন, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, নামগুলোকে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট দিতে হবে, মিনিংফুল, ওই কাজের সাথে কি মিনিংফুল দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রুলস। সেকেন্ড রুলস কি বলি? সেকেন্ড রুলসটা কি ছিল? রিডেবল। একটু খেয়াল করেন, আমি ফার্স্ট নেমকে যদি এভাবে লিখতাম তাহলে এটা পড়া আমার জন্য কি অনেক কঠিন হয়ে যেত, তাই কি না? যদি এই ওয়ার্ড দুইটা অত্যন্ত কমন এবং আমি বারবার বলছি বলে আপনারা সহজে বুঝতে পারছেন, বাট যদি কমন ওয়ার্ড না হতো, আমি চট করে দেখে কি সেপারেট করতে পারতাম যে দুইটা নাম্বার, দুটো ওয়ার্ড সেপারেট এবং এটা মিনিং তৈরি করছে সেপারেট দুইটা ওয়ার্ড একসাথে থাকলে আমরা নরমালি কি একটা ওয়ার্ড হিসেবে পড়ার চেষ্টা করি না? তাহলে আমার গোলযোগ বেঁধে যেত। এই কারণে বলা হচ্ছে রিডেবল। আর রিডেবল করার জন্য পিএসপি তে ইউজ করা হয় কি আন্ডারস্কোর, আর আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয় ক্যামেল কেসিং। সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি হবে? ক্যাপিটাল। এটাকে ক্যামেল কেসিং বলে, বাট আমরা পিএসপি তে আন্ডারস্কোর ইউজ করব। জাভাস্ক্রিপ্টে আপনি ইউজ করতে পারেন ক্যামেল কেসিং, রাইট? জাভাস্ক্রিপ্ট হবে তখন এটা আলোচনা করব। থার্ড রুলস হচ্ছে স্মল লেটার। পিএসপি যখন আমরা কোড করতে যাব, 99% কোডিং পিএসপি থেকে যেটা আমরা নিব, বিল্ট ইন ফাংশনালিটিস বা তার সিনট্যাক্স, সবই দেখবেন স্মল লেটার। তারাও সাজেস্ট করে যে আপনি একটা প্যাটার্নে যান। ডুয়াল প্যাটার্নে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, মনে রাখতে হবে অনেক বেশি, ব্রেন খাটাতে হবে অনেক বেশি, মানে ফাও একটা কাজে ব্রেন খাটাচ্ছি এরকম বোঝা যেতে পারে মনে রাখার জন্য। স্মল লেটারটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অপারেটরটা একটু দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, আমরা আলোচনা শুরু করব অপারেটর নিয়ে। এখন ভেরিয়েবল সম্পর্কে আমরা কিছুটা বুঝেছি, বাট ভেরিয়েবলের যদি আমি ইউজ বলি, রাইট? যে মনে করেন যদিও আমরা এভাবে কখনো ভেরিয়েবল লিখবো না, a ইকুয়াল 100 ডলার, b ইকুয়াল 200, যদি আমি ইকো বলি এরকম ডলার a, রাইট? তাহলে আমাকে আউটপুট কত দেবে? 100. Undefined variable first name, এসটা চলে গেছে, ঠিক আছে? যে এটা আমি ইকো করতে বলেছি, বাট এই নামে কোনো ভেরিয়েবল নেই, সো আনডিফাইন্ড অফসেট এরর ধরে ফেলেছে। বাট এখন যখন আছে তখন সে কিন্তু নামটা দেখিয়ে দিচ্ছেন, পাশাপাশি দেখাচ্ছি। কিন্তু আমরা যদি গ্যাপ তৈরি করতে চাই, আমরা HTML এর ট্যাগ ইউজ করতে পারি। আমরা জানি যে পিএসপি তে HTML এর ট্যাগ ইউজ করা যায়, রাইট? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এই গ্লাস যদি আমার ভেরিয়েবল হয়, এটা দিয়ে আমি পানি খেতে পারি, আমি এটা দিয়ে আমি দুধ খেতে পারি, আমি জুসও খেতে পারি, রাইট? সো যখন যা রাখছি তখন কিন্তু সেটা সে ধারণ করছে এবং নামও পরিবর্তন হয়ে যাচ্ছে। বাট ভেরিয়েবল সে তার নাম পরিবর্তন করে না ভ্যালু পরিবর্তনের সাথে সাথে। আমার ভেরিয়েবল যদি a হয়, আমি যদি এখানে নাম্বার রাখি, সে কিন্তু নাম্বারই আউটপুট দেবে। আমি যদি এর ভেতরে কখনো কোনো স্ট্রিং রাখি, স্ট্রিং এ আউটপুট দেবে। আমি যদি তার ভেতরে কোনো বুলিয়ান ভ্যালু রাখি, বুলিয়ানই আউটপুট দেন। বুলিয়ান বলতে ট্রু ফলস। আমি যদি সেখানে বলতে পারেন যে কোনো ফ্লোটিং ভ্যালু রাখি, যে ফ্র্যাকশনাল ভ্যালু, সেটাও সে দেখাতে পারবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি এখন a ইকুয়াল 2.7, ওর আউটপুট কি হবে? 2.7, লাস্টে যে ভ্যালুটা দেওয়া হয়েছে। কারণ এই গ্লাস একসাথে সবকিছু রাখতে পারবে না, রাইট? একটা লোকেশন একটাই ভ্যালু রাখবে, কি হবে? শেষের ভ্যালুটা ওভাররাইট হয়ে যাবে এর আগের ভ্যালুর সাথে, আগের ভ্যালুটা ক্লিয়ার হয়ে যাবে, শেষের ভ্যালুটাই সে ধরে রাখবে। তার মানে আপনি আর চাইলেও আগের ভ্যালুটা রিকভার করতে পারবেন না। যদি আপনি পরে আবার এখানে এভাবে, হ্যাঁ, একাধিক ভ্যালু থাকলে একাধিক ভ্যালু রাখার জন্য ব্যবস্থা আছে, এটা ভিন্ন জিনিস। অ্যারে দিয়ে একাধিক ভ্যালু রাখতে হয়, আর একটা ভ্যালু রাখার জন্য আপনাকে ভেরিয়েবল।
আমরা একটা ভ্যালুর জন্য কি ইউজ করছি? ভেরিয়েবল। একাধিক ভ্যালুর জন্য ইউজ করতে হবে কি? ওকে। আচ্ছা, আর একটু কয়েকটা বিষয় বাকি আছে, বিষয়টা একটু ক্লিয়ার করি। এটা ধরেন আমি বন্ধ করে রাখলাম কোডটা। আমি কন্ট্রোল ধরে স্পেস দিয়েছি। এখানে কি আসে? আইএনটি। আইএনটি মানে ইন্টিজার। ইন্টিজার নাম্বার। নাম্বারকে প্রোগ্রামিং এর ভাষায় কি বলা হয়? ইন্টিজার। এটাকে বলা হয়ে থাকে ডেটা টাইপ। যদি কেউ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে থাকে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ, এবং যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে প্রোগ্রামিং শেখা শুরু করা হয় ওখানে ডেটা টাইপ খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ডেটা টাইপ খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে জাভা, সি শার্পে যেহেতু মেমোরি অনেক বেশি ইউজ হয়। পিএসপি তে সেটা লুজলি কাপলড। পিএসপি খুব ইন্টারেস্টিং। ডেটা টাইপ দেওয়ার প্রয়োজন নেই, সে নিজেই ডিফাইন করে নিতে পারে। কিভাবে? নিজে ভ্যালু দেখে সে নিজেই ডিফাইন করে নেয়। আমি ইন্টিজার, আমি স্ট্রিং, আমি রিয়েল, আমি ফ্লোট, রাইট? যখন যে ভ্যালু পাবে, সে ইন্টিজার বলছে, দেখেন এখন সে কি বলবে? রিয়েল। রিয়েল বেসিক্যালি পিএসপি তে ফ্লোট বলে কোনো কিছু নেই, সে সেটাকে বলে কি? রিয়েল। ফ্লোটকে কি বলে? রিয়েল। আচ্ছা, যখন এটাকে একটা স্ট্রিং, হ্যাঁ, কোটেশনের মধ্যে, তখন এটাকে কি বলছে? স্ট্রিং। ওই একই ভেরিয়েবল, খেয়াল করেছেন বিষয়টা? আর দেন সে কি করছে? ট্রু, বুলিয়ান। ওকে, তাহলে আমরা কি বলছিলাম? বিষয়টা ছিল এরকম যে ভেরিয়েবলের ভেতরে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুর উপরে বেস করে সে তার টাইপ ডিফাইন করবে। ভেরিয়েবলের ভেতরে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুর উপর বেস করে সে তার টাইপ ডিফাইন করবে। ক্লিয়ার? ওকে, সো ভেরিয়েবল সংজ্ঞা রুলস বলার পর এর কিছু ইউজ, যে লাইক একই ভেরিয়েবল যদি পরপর লিখি কোন ভ্যালুটা ধারণ করবে, ডেটা টাইপ কিভাবে পরিবর্তন হচ্ছে, এটা একটু আপনারা প্র্যাকটিস করেন, দেন আমি অপারেটর আলোচনায় আসছি। আচ্ছা, ওনার পাশে থাকেন আপনি, গরম ফেস না করে। আচ্ছা, অপারেটর। পিএইচপি তে বেশ কিছু অপারেটর রয়েছে, হ্যাঁ, মোর দেন 30 অপারেটরস রয়েছে। আজকে আমি 25টা মতো অপারেটর নিয়ে কথা বলবো, এবং সবই সহজ, হ্যাঁ, এবং যেগুলো প্রোগ্রামিং এর সময় নরমালি ইউজ করা হয়ে থাকে। এর মধ্যে 15টা অপারেটর আপনাদের সাথে খুবই পরিচিত, আর 10টা অপারেটর হয়তো অপরিচিত মনে হতে পারে, যেহেতু আপনারা নন টেকনিক্যাল সাবজেক্ট থেকে এসেছেন। তো অপারেটর কি কি আছে? অ্যারিথমেটিক অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, কন্ডিশনাল অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে। অপারেটর, সো কি কি অপারেটর রয়েছে? অ্যারিথমেটিক অপারেটর,
অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর এন্ড লজিক্যাল অপারেটর। রিপিট করছি, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর এন্ড লজিক্যাল অপারেটর। ক্লিয়ার? সো এই চারটা সেগমেন্টের মধ্যে অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো? অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড রিমাইন্ডার। বাট এই অ্যারিথমেটিক অপারেটরকে আমরা যদি একটু ডিফাইন করে আলোচনায় আনি, অ্যারিথমেটিক অপারেটর, এই অ্যারিথমেটিক অপারেটরের দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে বাইনারি ওপি, বাইনারি অপারেটর, অ্যারিথমেটিক বাইনারি অপারেটর। বাইনারি কাকে বলে? যে দুইটা ভ্যালু নিয়ে কাজ করে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডিউলাস, এরা কি অলওয়েজ দুইটা ভ্যালু নিয়ে কাজ করে না? এরা অলওয়েজ দুইটা ভ্যালু নিয়ে, আমি যদি যোগ করতে চাই একটা ভ্যালুকে যোগ করতে পারবো? বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ হবে? সম্ভব না, অলওয়েজ কি লাগবে? দুইটা ভ্যালু লাগবে। তো এই জন্য এটাকে বাইনারি অপারেটর বলা হয়ে থাকে। তো আমি যেহেতু আমরা ভেরিয়েবল শিখেছি, ভেরিয়েবল দিয়েই এগুলোকে আমরা রিপ্লেস করব। তো দেখেন, ফার্স্ট নাম্বার 100, সেকেন্ড নাম্বার 200 ইকো ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার। কি হলো? ফার্স্ট নাম্বার একটা অপারেন্ট, সেকেন্ড নাম্বার একটা অপারেন্ট, মাঝখানেটা কি আমার অপারেটর। কাজ করার সুযোগ দিব, আগে দেখেন, আমি দেখিয়ে যাব, সাথে সাথে করতে গেলে কথা অর্ধেক শুনবেন, কোড অর্ধেক লিখবেন। কি হবে? আলটিমেটলি অর্ধেকটা বুঝলেন বা কিছুই বুঝলেন না, আর শুনলে শোনাটা হবে, পরে দেখে করাও যাবে। এটা তো লিখাই আছে, কোড তো আমরা দিয়েই দিচ্ছি, ভিডিওতেও আছে। তো আউটপুট বেসিক্যালি কি হবে? দুইটার যোগফল। আমরা যদি আউটপুট দেখি, যোগফল পাচ্ছি। যদি এটা বিয়োগ করেন, বিয়োগ পাচ্ছেন, তাই কিনা? বিয়োগফল। মাইনাস হচ্ছে না, 100 মাইনাস 200 তাহলে মাইনাস 100। তো বেসিক্যালি এই অপারেশন গুলো তো আমরা জানি, বাট কনফিউশনের জায়গা একটা, আমরা যখন ম্যাথমেটিক্স পড়েছি, জেনারেল ম্যাথ, তখন কিন্তু এই পার্সেন্টেজটা কি ছিল? আমরা এটাকে পার্সেন্টেজ হিসেবেই জানতাম, বাট এটা প্রোগ্রামিং এ এসে মডিউলাস। পার্সেন্টেজ না, এটাকে কি বলা হয়? মডিউলাস। সে কি করে? ভাগশেষ তৈরি করে। তো বেসিক্যালি ভাগ আর ভাগশেষের মধ্যে পার্থক্য আছে। ভাগ হচ্ছে আউটপুট দেখায় কি? ভাগফল। আমি যদি 100 কে 200 দিয়ে ভাগ করি, আউটপুট আসবে কি? 0.5। একটু খেয়াল করেন, 100 কে 200 দিয়ে ভাগ করেছি, কি আসলো? 0.5। এটা কি? আমার ভাগফল। বাট আমি যদি বলি যে না, তুমি 100 কে 200 দিয়ে মড করো, ভাগশেষ কত হবে একটু বলেন তো? 100 কে যদি আমি 200 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হবে? জটিল কোশ্চেন, 5 জনই বলেন। 0.5। একশো কে 200 দিয়ে ভাগ করলে ভাগ শেষ, ভাগ ফল না, কিন্তু ভাগ শেষ। ভাগ শেষ নিচে থাকে, ভাগ ফল। হ্যাঁ,
ভাগশেষ আসবে 100। 100 কি 200 দিয়ে ভাগ করা যায়? আমরা কি করি বলেন তো? ছোট ভ্যালুকে বড় ভ্যালু দিয়ে ভাগ করতে গেলে প্রথমে পয়েন্ট বসাতে হয়, পয়েন্ট বসালে একটা শূন্য যোগ হয়, ঠিক না? তো তাকে নামেই আসতে হয়, ওই 100 কে সামনে পয়েন্ট বসিয়ে নিচে 100 লিখতে হয়, দেন তার সাথে 1 যোগ করতে হয় যেহেতু আমি পয়েন্ট বসিয়েছি, তারপরে আবার ভাগ করতে হয়। বাট ভাগশেষ যেহেতু প্রোগ্রামিং, এটা তো আমি সলিউশনের দিকে যাচ্ছি, আমার ভাগফল নিয়ে আমার মাথা ব্যথা নেই। ভাগফল কি আসছে না আসছে নেই, আমি 100 কে যদি 200 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হবে? যেহেতু আমি 200 দিয়ে 100 কে ভাগ করতে পারি নাই, 100ই কি হবে? ভাগশেষ। বাট আমি যদি 3 দিয়ে 10 কে ভাগ করি, ভাগফল কত? 3, ভাগশেষ কত? 1। যেটা বোঝা যাচ্ছে? তো রুলস আমাদের একটু জানতে হবে, ছোট্ট ম্যাথমেটিক্স। বাই দ্য ওয়ে, আমি এই ভ্যালুটাকে যদি 10 আর 2ও করি আমাদের জন্য বুঝতে অনেক ইজি হবে। এখন আমার ভাগশেষ কিন্তু 0 পাবে। 2 কে 10 দিয়ে ভাগ দেওয়া যায়, 5 দুগুণে 10, ভাগশেষ আমার 0। বাট আমি যদি এরকম করি 10 3, ভাগশেষ আমার 1, তাই কিনা? ইনস্টল হয়েছে? নাম এই তো গেল আমার 4টা অপারেটর, 5টা অপারেটর। আমি ইউনারি অপারেটর। ইউনারি আবার কি? বাইনারি তো বুঝলাম 2টা, ইউনারি হচ্ছে একটা অপারেন্ট। অ্যারিথমেটিক অপারেটর সেগমেন্টে আরো 3টা অপারেটর আছে যেটা মূলত ইউনারি, একটা অপারেন্ট নিয়ে কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ অপারেটর, প্লাস প্লাস, মাইনাস মাইনাস এন্ড নেগেশন। প্লাস প্লাস, মাইনাস মাইনাস আর নেগেশন। এদের কাজটা কি? এর কাজ হচ্ছে ইনক্রিমেন্ট করানো 1 করে, এর কাজ হচ্ছে ডিক্রিমেন্ট করানো 1 করে ডিফল্ট, বাট আমি একাধিক ইনক্রিমেন্ট একাধিক ডিক্রিমেন্টও করতে পারি। আর এর কাজ হচ্ছে ভ্যালু চেঞ্জ করা, ভ্যালুর সাইন চেঞ্জ করা। বেসিক্যালি যদি ভ্যালু থাকে পজিটিভ নেগেটিভ করে দেবে, যদি ভ্যালু থাকে নেগেটিভ পজিটিভ করে দেবে। রিপিট করছি, ভ্যালু পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ করে দেবে। আমরা যখন ম্যাথমেটিক্স করেছি জেনারেল ম্যাথে আমরা শিখেছি না, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। শিখিয়েছে না ম্যাথের টিচার? জোরে জোরে উচ্চারণ করে শেখায়, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। তো এখানে বেসিক্যালি কি হবে আমি যদি বলি
$a equal 10 or 10 দেখেন আমি বলছি echo plus plus $a ইউনারি কেন বলা হচ্ছে একটা অপারেন্ড অপারেন্ড কিন্তু দুই দিকে হবে না আমি যদি বলি a প্লাস প্লাস b কাজ করবে ইম্পসিবল কারণ এই প্লাস প্লাস এটা ইউনারি অপারেটর একটাই অপারেন্ড নেবে বাট এই অপারেন্ডটা রাইটেও থাকতে পারে লেফটেও থাকতে পারে রাইটে থাকলে এক নাম লেফটে থাকলে আরেক নাম রাইটে থাকলে এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট আগে থাকলে কি হয় প্রি পরে থাকলে বলা হয় কি পোস্ট রিপিট করছি আগে থাকলে প্রি পরে থাকলে পোস্ট প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট সো প্রি যেমন তার মানে কি আগে আগে এর ভ্যালু ছিল কত 10 এখন কত হবে 11 সেটা বোঝা যাচ্ছে লেটস চেক ওয়ান কোথা থেকে যেন আসছে এই যে এখান থেকে আসে বোঝা যাচ্ছে এটা হলো 11 যদি ভ্যালু আমার 101 থাকতো কত হবে 102 প্রি আচ্ছা যখন এই ভ্যালুটা কোথায় যাবে পরে যাবে দ্যাট মিন্স এটা পোস্ট পরে ইকো কি করবে আগেই এর ভ্যালু দেখিয়ে দেবে দ্যাট মিন্স এখন এর মধ্যে কত আছে 10 আউটপুট কত দেখাবে 10 বাট এই এটা যদি এই লাইনের নিচে অন্য কোথাও আমি আবার দেখতে চাই তখন তার ভ্যালু কি হয়ে যাবে 11 কারণ ইনক্রিমেন্টটা দেখানো আগে হয়েছে পরে এক যোগ হয়ে গেছে তার সাথে প্রোগ্রামিং এর খাতিরে কখনো কখনো আমরা এভাবে পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করে থাকি দেখেন এই এটাকে যদি আমি পরে আবার দেখাই গো $a ইনক্রিমেন্ট তো এখান থেকে হয়েছে না বাট দেখিয়েছে কত 10 ইনক্রিমেন্ট হয়েছে কি পোস্ট পরে আমাকে কত দেখাচ্ছে এর ভ্যালু 11 এইজন্য এটাকে কি বলা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট একটা হচ্ছে আমার প্রি ইনক্রিমেন্ট আর একটা কি আমার পোস্ট ইনক্রিমেন্ট নাও এটাকে বলা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট প্রি কি ডিক্রিমেন্ট সো আগেই ডিক্রিমেন্ট হয়ে গেছে 10 এর ভ্যালু এখন এক কমে কত হয়ে যাবে 9 সো এখানেও 9 এখানেও কত পাবে 9 দুই জায়গাতেই আমরা 9 পাবো বাট ডিক্রিমেন্টটা যদি পরে হয় আমি উপরে কত পাচ্ছি 10ই পাচ্ছি পরে আমরা কত পাচ্ছি 9 কারণ ডিক্রিমেন্টটা আগে দেখিয়ে দিয়েছে পরে ডিক্রিমেন্ট হয়ে গেছে ক্লিয়ার দেখেন এবার হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ দিস এটা এরকমই গুরুত্বপূর্ণ যে বড় বড় ইন্টারভিউয়ে এই কোশ্চেনটা ধরা হয়ে থাকে আপনাকে সাদা কাগজে এটা লিখে বলবে এটা কি আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন খাইপেন বলতে পারেন রাইট আপনি বলতে পারেন মাইনাস যেহেতু আপনি এটা শিখেছেন আপনি বলতে পারেন নেগেশন বাট কোনটা ট্রু যদি সাদা পেজে একটা টান দিয়ে বলে যে এটা কি তখন কিন্তু আপনি কনফিউজ থাকবেন যদি আপনি তার ইউজ না জানেন তাই না অ্যাপ্রোপ্রিয়েট ইউজ না জানেন তো আপনি অনেকে আবার বলতে পারে এটা হলো হরাইজন্টাল কি একটা স্পেস তাই না হরাইজন্টাল লাইন যদি সে প্রোগ্রামার না হয় সেটাকে বলে একটা হরাইজন্টাল লাইন কনফিউশন ক্রিয়েট হবে তো ওই এক্সামিনারের মাথায় কি খেলছে সেটা তো আপনি জানেন না
বাট আপনি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিতেই পারেন। সাদা কাগজে শুধু যদি টার্ম থাকে প্রোগ্রামিং এর জন্য যদি হয় তাহলে এটা অ্যাকচুয়ালি হাইপেন, রাইট? এটাকে বলবেন কি হাইপেন। যদি এর ডানে কোনো কিছু থাকে, শুধু ডানে কোনো কিছু থাকে, তখন এটাকে বলবেন নেগেশন সাইন। আর ডানে বামে যদি বোথ থাকে তখন এটাকে বলবেন মাইনাস সাইন। মাইনাস মাইনাস কি করে? দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে না? তো ডান বামে কিছু একটা থাকতে হবে, তখনই সে মাইনাস হবে, তার আগে সে কিন্তু মাইনাস না। ক্লিয়ার? শুধু ফাঁকা দাগ, এটা হরিজন্টাল লাইনও বলতে পারেন, আবার হাইফেনও বলতে পারেন, রাইট? আর ডানে কিছু থাকলে নেগেশন, আর ডানে বামে থাকলে কি মাইনাস। ক্লিয়ার? ওকে, তো মাইনাস আলাদা, নেগেশন আলাদা। মাইনাস সাবট্রাকশন করে, একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু বাদ দিয়ে দেয়, বাট নেগেশন সাইনটা কি রাইট সাইডের ভেরিয়েবলের ভেতরের ভ্যালুটার সাইন পরিবর্তন করে। ভেতরের ভ্যালু যদি হয় পজিটিভ তাহলে সে নেগেটিভ করে দেয়, আর যদি নেগেটিভ থাকে তাহলে সেটাকে সে, এবং সে অপারেশনটা শুধুই করতে পারে নিউমেরিক ভ্যালুর উপরে, ইন্টিজার আর রিয়েলের। স্ট্রিং এর তো সাইন নিয়ে কোনো কিছু নেই, বুলিয়ানের সাইন নিয়ে কোনো কিছু নেই। আছে তোমার কয় ধরনের ভেরিয়েবল? 4 ধরনের, ইন্টিজার, স্ট্রিং, রিয়েল, বুলিয়ান। বাট যোগ বিয়োগ গুণ ভাগ কোথায় করা যায়? নাম্বারে আর ফ্লোটিং ভ্যালুতে। সো সাইন আছে কার? নাম্বার আর ফ্লোটিং এর। ক্লিয়ার? সো নাম্বার পরিবর্তন হবে যখন, তখন ইন্টিজার হতে হবে অথবা রিয়েল হতে হবে। না, আসবে না, না, ইকোতে হাইফেনটা আসবে না, একটু খেয়াল করেন। জিরো আসে প্রথম ভ্যালুটা, তারপরে যখনই আপনি হাইপেন দিয়েছেন সে এক্সপেক্ট করেছে কি জিরো আসার পেছনে কারণ কি একটু বলেন তো? এটা প্লাস করে দেব। আমি স্ট্রিং কে কনভার্ট করতে চেয়েছি নাম্বারে, যেটা হয় নাই, ভ্যালু কি করে দিয়েছে? নাল হয়ে গেছে। আমি স্ট্রিং কে কনভার্ট করতে চেয়েছি কি দিয়ে? নাম্বারে। সো নাম্বারে কনভার্ট না হয়ে সেই স্ট্রিং কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে, রাইট? আর পরে যখন আমি জাস্ট সিম্পল ভেরিয়েবল ইউজ করেছি তখন কিন্তু সাফানা সে পাচ্ছে। বাট এখানে যদি এরকম হতো যে আমি ইকুয়াল 20 দিয়েছি মাইনাস, সে ঠিকই কিন্তু -20 করছে। আবার আমি যখন এটাকে মাইনাস দিয়ে দিয়েছি সে ঠিকই কিন্তু এটাকে +20 করছে। আবার যদি আমি এখানে 0.7 দেই তখনও কিন্তু সেই অপারেশন গুলো ঠিকই হচ্ছে। তার মানে নাম্বারের বেলায় সে ঠিকই করবে, বাট যদি ওই ভেরিয়েবলে কোনো স্ট্রিং থাকে, যদি আপনি সেটাকে সাইন কনভার্সন করতে চান, কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ক্লিয়ার? লেটস চেক। যখনই কোশ্চেন রাইজ হবে চেক করবেন। ট্রু, আপনি ট্রু যখন দিয়েছেন, আপনি সাইন চেঞ্জ করতে যাচ্ছেন, কি হয়ে গেছে? -1। ট্রু কি 1, ট্রু মানে 1, সেটাকে নেগেট করে দেবে। আর ফলস জিরো, ফলসকে সে জিরো বানিয়ে দিচ্ছে। তো বেসিক্যালি সাইনটা রয়ে যাচ্ছে সাইনের জায়গায়, বাট 1 আর 0 সে শো করছে। ট্রুতে বেসিক্যালি 1 হয়, আর ফলস কে ইকো দিলে 0 হয়। অলওয়েজ যদি আপনি ট্রু কে ইকো করেন তাহলে 1 দেখায়, ট্রু দেখায় না। জাভাস্ক্রিপ্ট কে ট্রু কে ইকো দিলে ট্রু দেখায়, বাট পিএইচপি কে ট্রু কে ইকো দিলে 1 দেখায়। ঠিক আছে, যদি এটা সার্ভার সাইড। তো এই হচ্ছে ঘটনাটা। দেন বেসিক্যালি পরের অপারেটর যে সেগমেন্টটা, এটা তো আপনারা বুঝতে পেরেছেন, নেগেশনের যে ব্যাপার স্যাপার গুলো।
আপনারটা কি ইনস্টল হয়েছে? এখনো ইনস্টল হচ্ছে? এত সময় তো লাগার কথা। কত? 59। আচ্ছা, পরের যে অপারেটর সেগমেন্টটা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা বেসিক্যালি উপরের অপারেটর গুলোর কম্বিনেশন আর একটা স্পেশাল অপারেটর আমরা জানি, অলরেডি ইউজ করে আসি, অনেকবারই দেখেছি। দিস ইকুয়াল, আমরা বুঝতে পারছি না যে ফার্স্ট নাম্বার ইকুয়াল 10 মানে কি? 10 কার মধ্যে চলে আসবে? ফার্স্ট নাম্বারে। এজন্য এটাকে কি বলা হয়? অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইন হচ্ছে ইকুয়ালের রাইট সাইডে যা থাকে প্রোগ্রামিং এ কখনো এই দুইটাকে সমান মনে করবেন না। এই দুইটা যে অলওয়েজ সমান সেটা কিন্তু কখনোই মনে করা যাবে না। আমরা যখন ম্যাথ করি তখন কিন্তু a ইকুয়াল 10 মানে কি? a 10 এ আসছে এবং a 10 সমান ধরে নেই, বাট লজিক্যালি সমান তারা ঠিক আছে, বাট প্রোগ্রামেটিক্যালি এটাকে বলা হয়ে থাকে রাইট সাইডের ভ্যালু লেফট সাইডে কি হয়ে যাবে? অ্যাসাইন হবে। এবং এটা শুধু ভেরিয়েবলের জন্য না, ভেরিয়েবল, অ্যারে, ইভেন আমি এখান থেকে কোনো ফাংশন কল করছি, ফাংশন কিছু রিটার্ন করছে, কোনো ভেরিয়েবলে পাস হয়ে যাচ্ছে। সো ইকুয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনট্যাক্স, গুরুত্বপূর্ণ অপারেটর। অলওয়েজ ভ্যালু অ্যাসাইন করার জন্য আমরা ইউজ করে থাকি কি? ইকুয়াল, রাইট? সো ইকুয়াল যে অপারেটরটা রয়েছে এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। এর সাথে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল এন্ড রিমাইন্ডার ইকুয়াল, এই কয়েকটা, এবং সাথে আরেকটা আছে ডট ইকুয়াল, রাইট? ওখানে 8টা এবং এখানে 6টা, মোস্ট প্রবাবলি 7টাই 15টা অপারেটর কম্বিনেশন। তো ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, রিমাইন্ডার ইকুয়াল এন্ড ডট ইকুয়াল। ডট পিএসপি তে কনক্যাট বলা হয়ে থাকে। দুইটা ভেরিয়েবল যখন আমি পাশাপাশি বসাবো, স্ট্রিং আর ভেরিয়েবল যখন আমি পাশাপাশি বসাবো, তখন এটাকে আমরা বলে থাকি কনক্যাটেনেশন। আও ডটটা নিয়ে একটু কথা বলি। মনে করেন আমি বলছি নেম ইকুয়াল শাহিল আলম তালহা। নেমটা কি? শাহিল আলম তালহা। এখন আমি ইকো করে আউটপুটে দেখাতে চাচ্ছি, এই আমার ব্রাউজারে দেখাবে মাই নেম ইজ, দেন শাহিল আলম তালহা দেখাবে। সো আমি মাই নেম ইজ, এরপরে আমি দেখাতে যাচ্ছি কি? শাহিল আলম তালহা। দিস জাস্ট নেম। একটু খেয়াল করেন, আমি এরকমও দিতে পারি, যেহেতু ভেরিয়েবল ডাবল কোটের মধ্যে সে চিনতে পারবে এবং আউটপুট দেখাবে। কি আসে? মাই নেম ইজ শাহিল আলম তালহা আসে। বাট কখনো কখনো প্রোগ্রামিং এর সময় দেখা যাবে যে ডাবল কোট দেয়া যাচ্ছে না, ওই পজিশনে ডাবল কোটটা পসিবল না দেওয়া, তখন আপনার স্ট্রিং হিসেবে ইউজ করতে হচ্ছে, সরি, তখন আপনাকে স্ট্রিং হিসেবে ইউজ করতে হচ্ছে, সরি এটা কাজ করছে না আমি যা করতে চাচ্ছি, সিঙ্গেল কোট। সিঙ্গেল কোট আবার ভেরিয়েবলকে চিনে না, তার মানে স্ট্রিং এর দুইটা সাইন আছে, একটা কি? সিঙ্গেল কোট আর একটা ডাবল কোট। সো ডাবল কোট ভেরিয়েবলকে চিনে, সিঙ্গেল কোট ভেরিয়েবলকে চিনে না। সো প্রোগ্রামিং করতে গিয়ে কোনো একটা সময় যখন আপনি ডাবল কোট দিতে পারছেন না, সিঙ্গেল কোট ইউজ করতে হচ্ছে, তখন তো এই কোডটার সিনট্যাক্স কাজ করবে না। আমি সিঙ্গেল কোটের মধ্যে ভেরিয়েবল দিলে ভেরিয়েবল আবার কি হয়ে যাচ্ছে? স্ট্রিং হয়ে যাচ্ছে। তো তখন ভেরিয়েবলটা আপনাকে পাশে বসাতে হবে, আর যখনই আপনি এভাবে পাশে বসাবেন তখনই সিনট্যাক্স এরর তৈরি হবে। স্ট্রিং আর ভেরিয়েবল পাশাপাশি সরাসরি বসানো যায় না, বসাতে হলে আপনাকে কি ইউজ করতে হবে? কনক্যাটেনেশন। সো পিএসপি এর কনক্যাটেনেশন সাইনটা কি? ডট। দুইটা ভেরিয়েবল পাশাপাশি বসাতে গেলেও আপনাকে ডট বসাতে হবে। হ্যাঁ, ভেরিয়েবল স্ট্রিং, যদি স্ট্রিং দুইটা পাশাপাশি বসাতে চান অ্যাকচুয়ালি কোনো দরকার নেই, একই স্ট্রিং এর মধ্যে লিখে দিলেই হবে। বাট আপনি স্ট্রিং ভেরিয়েবল, ভেরিয়েবল স্ট্রিং, ভেরিয়েবল ভেরিয়েবল, এই 3টাকে স্ট্রিং ভেরিয়েবল, এটাকে যদি আমি উল্টে দেই ঠিক তখন
ভেরিয়েবল স্ট্রিং অথবা দুইটা ভেরিয়েবল একসাথে আপনি পাশাপাশি বসাতে যাচ্ছেন, তখন মাঝে ইউজ করতে হবে কি ডট। না, প্লাস জাভাস্ক্রিপ্টে কনক্যাট করে জাভাস্ক্রিপ্টে প্লাস আর পিএইচপি তে ডট, প্রবাবলি জাভাতে প্লাস, কারণ জাভাতে ডটটা হচ্ছে অবজেক্ট সাইন। শেষ? মেবি টেস্ট করেন, টেস্ট করেন এবার রুমাই টেস্ট করেন। হ্যাঁ, আমাদের সাইটে একটা ফিচার আছে, বিষয়টা বুঝলাম রাইট। কনক্যাটেনেশনটা কি ছিল? ডট দিয়ে, তাই না? কনক্যাটেনেশনটা আমরা কি দিয়ে দিব? ডট দিয়ে। সো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর কি আছে? ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ইকুয়াল, ডিভিশন এন্ড রিমাইন্ডার ইকুয়াল। সো এই যে অপারেটর গুলো নিয়ে আমরা কথা বলছি বা এই যে অপারেটর গুলো নিয়ে আমরা কাজ করছি, সেই অপারেটর গুলো কিভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি সেটা একটু আমরা দেখি। দেখেন, নরমালি যদি আমি a equal 10, b equal 20, echo $a plus equal $b, এটা কি, তাই না? এই যে প্লাস ইকুয়াল আমরা উপরে দেখছি না, প্লাস ইকুয়াল a প্লাস ইকুয়াল b মানে কি? a প্লাস ইকুয়াল b অর্থ হচ্ছে আমরা বুঝি $a ইকুয়াল $a প্লাস $, এটাকে একটু বড় করে লিখতে হয় না, দুইবারে লিখতে হচ্ছে আর এখানে একবারে লিখতে হচ্ছে। মানে এটা লিখলেও যা হবে এটা লিখলেও কি তাই হবে। এর মানে হচ্ছে a b এর সাথে যোগ হবে, অ্যাসাইন হবে কার মধ্যে? এর মধ্যে। তার মানে a ইকুয়াল a প্লাস b। সো যখন আপনি প্রোগ্রামিং করতে থাকবেন একটা ভেরিয়েবলও অত্যন্ত বড় আকার ধারণ করে। হ্যাঁ, আপনি এভাবেও লিখতে পারেন যেটাকে বলা হবে যে ইন্টারমিডিয়েট কোডিং। এটা যখন লিখবেন মানে এটাকে বলা হবে কি বিগিনার্স কোডিং, আর এটাকে বলা হবে ইন্টারমিডিয়েট কোডিং। মানে কোডিং স্ট্যান্ডার্ড বাড়ায়, নাথিং এলস। কাজ কিন্তু সেম। এটার কাজও সেম যা, এটার কাজও কি তাই, বাট এই কাজটা স্মার্ট, যে আপনি বোঝেন বিষয়টা কি, যে a প্লাস ইকুয়াল b মানে কি a আর b যোগ হয়ে এর মধ্যে ঢুকে যাবে, রাইট? ছোট করে করা 30 পাচ্ছেন? আউটপুট কি 30 আসার কথা, 10 প্লাস 20। এখন যদি আমি মাইনাস দিই কত আসবে? -10, 10 minus 20 minus 10, মাল্টিপ্লিকেশন, কাজ তো করারই কথা, হ্যাঁ সবই কাজ করবে। ডিভিশন, দেন রিমাইন্ডার, but this কি হবে? 10-20 পাশাপাশি চলে আসবে। 10-20 পাশাপাশি আসলে কি হবে? এইভাবে দেখ, বুঝতে পেরেছেন? কনক্যাট হয়ে যাচ্ছে। তো আরেকটু যাব ফরহাদ, আপনি এই পর্যন্তই থাকবে নাকি আরেকটু যাব? যাওয়া যাবে? আচ্ছা, ইনস্টলেশন শেষ? কি বলেন, 5-7 মিনিট লাগার কথা।
এত সময় লাগার তো কথা না। দেখেন আরেকটা সেগমেন্ট একটু চট করে সেরে নিই। জাস্ট অপারেটর গুলো একটু শিখে রাখেন। কন্ডিশনাল অপারেটর বলে একটা সেগমেন্ট আছে। এই সেগমেন্টে অপারেটর আছে গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, লেস দেন, লেস ইকুয়াল, রাইট, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, রাইট, ইকুয়াল 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 এন্ড নট ইকুয়াল ইকুয়াল। 8টা অপারেটর, রাইট। তো কি কি বলছিলাম? গ্রেটার, গ্রেটার ইকুয়াল, লেস, লেস ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, ট্রিপল ইকুয়াল and not double equal, এদেরকে বলা হয় কন্ডিশনাল অপারেটর, মোস্টলি ইউজ। মানে এর পরের যে এই 8টা আর বাকি 3টা, টোটাল 11টা অপারেটর আছে, খুবই গুরুত্বপূর্ণ। উপরের গুলো ইউজ হয় বেসিক লেভেলের, আর নিচের গুলো অ্যাকচুয়ালি প্রোগ্রামিং লজিক ডিফাইন করার জন্য, রাইট। সেটা আমি নেক্সট ক্লাসে একদম সুন্দর করে এলাবোরেশনে যাব এই অপারেটর গুলো নিয়ে, যাতে আমরা খুব সুন্দর করে এটা ধরতে এবং বুঝতে পারি। তো আমরা জাস্ট নামগুলো জেনে নিলাম। গ্রেটার দেন বেসিক্যালি চেক করে বড় ছোট কিনা। কন্ডিশনাল অপারেটর কি করে? বড়, ছোট, সমান, সমান না, এরকম আর কি। সো রিটার্ন করে কি? ট্রু আর ফলস। সে কিন্তু কোনো ভ্যালু রিটার্ন করে না। আমি যদি বলি a গ্রেটার দেন b, a যদি হয় 10, b যদি হয় 20, তাহলে কি হবে? হ্যাঁ, দেখেন a equal 10, b equal 20, b equal 20, echo $a greater than $b, কি আসবে? ফলস। ফলস মানে কি? নাল। আর ট্রু হলে কি? 1। সো লেটস চেক, নাই কিছু। এখন আমি যদি 100 দেই, ট্রু না?
আমি যদি a কে 100 দেই b কে 20 দেই, তো এই যে বিভিন্ন অপারেটর গুলো লিখে দেখালাম না, এগুলোর ভ্যালু দিয়ে চেক করে করে দেখবেন যে অ্যাকচুয়ালি কি আসে। যদি বুঝতে না পারেন আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দেব। জিরোটা আসে না। হ্যাঁ, জিরো আসে না, ওটা নাল। প্রোগ্রামিং এ ওটা নাল। ফলস মানে কি নাল, ট্রু মানে 1 PHP, বাট জাভাস্ক্রিপ্টে আবার কিন্তু সেগুলো দেখা যায়। ওকে, সো আজকে এতটুকুই, ভিডিওটা সহ আমি দিয়ে দিচ্ছি।